আমি প্রথমে ড্যাফোডিল ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই। আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমরা মানে অনেক কিছু দাবি জানাই। দাবি যে যত বেশি দাবি জানাতে পারে সে তত বড় নেতা, সে তত জনপ্রিয় হয়। কিন্তু দাবি বাস্তবায়ন কিন্তু খুব সোজা। আমরা সবসময় করে কি কিছু হলে আচ্ছা বিদেশিরা টাকা দেবে নাকি, বিদেশির টাকা দরকার কি? আমরা যে এতগুলা কাজ করেছি আইন মন্ত্রণালয়ে, আমরা যেখানে আপনার বাথরুমের যে কাজগুলো যেটা এত বড় সমস্যা সেটা ব্যাক করে দিয়েছি, এটা ডেফিনেটলি করে দিয়েছি। আমাদের এখানে লোকজন এসে বলে আপনারা কিভাবে হেল্প করতে পারি দেখেন। এই যে আমাদের আইনজীবী সমিতির সভাপতি ভাই আছেন, দেখেন ছোট্ট এক্সাম্পল বলি, একটু অপ্রাসঙ্গিক মনে হবে। আমি ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডে থাকি, সেখানে দেখি যে মসজিদের মধ্যে আপনার এসি লাগাবে। তারপরে এসি লাগানো হচ্ছে না, বলে এটা 2.5 বছর যাবত বলে ইউনিভার্সিটি চিঠি দিচ্ছি, 2.5 বছর যাবত। তারপরে আমাদের কতগুলো ফ্যামিলি থাকে, বলবে এরকম 110টা ফ্যামিলি। তা আমি বললাম আমাদের কি 2,000, 3,000, 5,000 করে টাকা দেওয়ার সামর্থ্য নেই? আপনি জানেন জাস্ট 1 মাসের মধ্যে 4টা এসি আমরা নিজেরা লাগিয়েছি, প্রথমে 2টা, তারপর আরো 2টা। আপনারা যারা আইনজীবী আছেন, একটা কি বললেন, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য একটা গাড়ি বললেন, উপরে একটা শেড থাকবে, এটা আপনারা নিজেরা করে ফেলতে পারতেন না? ছোট্ট কাজ, ছোট্ট কাজ। কত আইনজীবী আছেন, আপনারা কত দান করেন, করেন না? কত জায়গায় কত দান করেন। আপনারা জাস্ট 5,000 টাকা করে দিলে ডিস্টার্ব হয়ে যায়। যুগের পর যুগ যাওয়া ঘিসতেছেন, কষ্ট করতেছেন কেন ভাই? আমাদের ইয়েগুলো চেঞ্জ করেন। আর সবাই মনে করে সরকারের কাছে, মন্ত্রীর কাছে। এই যে আমাদের যারা ভালো ভালো ব্যবসায়ী আছে, ওনাদের কাছে যে দেখেন সত্যি হেল্প করে, যে দেখেন যে আমাদের জন্য এটা করে দেন, আমরা স্পন্সরশিপ আপনার নাম লিখে দিব। একটু অন্যভাবে চিন্তা করেন, দেখবেন আপনারা যারা জিনিস মানে ভোগান্তিতে আছেন সেগুলো আপনারা নিজেরা এবং আমাদের আশেপাশে যারা ভালো মানুষ আছেন তাদের সাহায্য নিয়ে সলভ করতে পারেন। যাই হোক, আমি পারিবারিক আদালতের প্রসঙ্গে অনেক বলা হয়েছে, এখানে আমার একটা ভিডিও ইন্টারভিউ গেছে। আমরা বলেছি এটা আছে জাস্ট আপনারা শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্ট বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, খরচ কমবে, এটা আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং এটা আমরা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আর অনেকে বলেছে, আমি এমফাসাইজ করতে চাই, আপনারা লয়ার একটা গার্ডিয়ান হন, আপনারা একটা গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কারণ পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে, এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি, আমরা সবাই বিকাশ ইউজ করি না, কত সহজ করে দিয়েছে আমাদের জীবন। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে, ওনার 2টা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আর একটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপে তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন দিয়ে জীবন কত সহজ করে দেয়। অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝছি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝছি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যে সমস্ত দেশ ডিজিটালাইজ হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি, নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আর যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আর অনেক লোক মামলা করবে, অনেক বেশি লোক মামলা করবে, কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনার এই আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকা না থাকেন। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্ন বন্ধু আছে, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন শ্রম করি সবসময় মনে হচ্ছে করলাম তো পরে থেকে থাকবে, খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে এগুলি রাখা দরকার কি? আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নেই, কোনো ধন্যবাদ কিছুই দেওয়ার দরকার নেই। আমরা সত্যি, আমরা যারা উপদেষ্টা মন্ত্রী আছে, আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এখন আপনাদের কয়েকটা কথা বলি, আপনারা শুধু এটা বিচ্ছিন্ন একটা উদ্যোগ হিসেবে করছি না, আমাদের অনেক উদ্যোগের কথা ফাইজ বলেছে, অনলাইন বেল বন্ড করেছি, আমরা কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা চলে থাকে।
আপনারা জানেন, আপনারা আমাকে অনেকে যখনই দেখা হয় বলেন যে সিপিসিতে এত ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন, অনেক সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তা আমরা এগুলি করছি, এগুলি তো খালি মনে হয় যে সফল নিয়োগের ব্যাপার, খুব কঠিন তো কোনো কাজ না। তা আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21টা রিফর্মের কাজ করেছি, 21টা, এবং আমরা মনে করি যে এগুলি কিছু টিকবে না যদি আপনারা এগুলিকে কন্টিনিউ করতে না চান। আপনাদের আইনজীবীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন, সেটা প্রমাণ করবেন এবং কন্টিনিউটি রাখবেন। সংস্কারের প্রসঙ্গে কয়েকটা কথা বলি। আপনি কয়েকটা দেখবেন বাংলাদেশের সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। একটা বিভ্রান্তি হচ্ছে অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা আমার এত হাসি লাগে। বিচার যদি প্রতিদিন আইসিসিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখন বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। হাজার সীমা থাকা দরকার, প্রতিদিনই দৃশ্যমান, তা বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যে সংস্কার হয় সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলি কিন্তু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আজকে যে একটা কথা বললো যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা তাকে ফোন করেছে, মামলাই তো দায়ের করতে হবে না। আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নেই। আজকে যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগালি গিয়ে আপনি সুবিধাটা পাবেন। লিগালি ম্যান্ডেটরি করা হয়েছে। পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগালি যেতে হবে। লিগালি একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি। একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগালি যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানায়। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলা চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগালি ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগালি যখন আমরা অধিদপ্তরের রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাট লিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগালিটির মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। বাট আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দিলাম, কিন্তু মানুষকে সবাই জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। এক নাম্বার আমাদের ইয়ে হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই এটাকে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোন ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। সংস্কারের ক্ষেত্রে আমাদের দ্বিতীয় যে চিন্তা, দুশ্চিন্তা, যে বিভ্রান্তি, সেটা হচ্ছে আমরা মনে করি সংস্কার মানে হচ্ছে সংবিধান পরিবর্তন করা। বাংলাদেশে আমি শুনি যে অর্থনৈতিক খাতে সবচেয়ে বড় সংস্কার যেটা, সেটা হচ্ছে ভ্যাট চালু করা, ঠিক কিনা? তো ভ্যাট কি সংবিধান পরিবর্তন করে চালু করেছিল? আইনের মাধ্যমে চালু করেছে। বাংলাদেশের পরিবেশগত যতটুকু ডিফারেন্স হয়েছে, পরিবেশ আইনের মাধ্যমে হয়েছে। আমাদের এখানে অ্যাসিড সন্ত্রাস একসময় ভয়াবহ ব্যাপার ছিল, এটা এখন প্রায় নাই বলতে চলে, আইনের মাধ্যমে হয়েছে। সংবিধান পরিবর্তন করতে হয়। আমাদের সমস্ত চিন্তা হচ্ছে সংবিধানে তো পরিবর্তন হয়নি, তাদের মতো সংস্কার হয়নি। ভাই, বহু সংস্কার হয়েছে, লক্ষ্য করতে হবে। আমাদের এই সংস্কার নিয়ে এখানে কোনো ভুল ত্রুটি আছে সেটা আলোচনা করতে হবে। তার হচ্ছে আমাদের সংস্কারের বিভ্রান্তি হচ্ছে আমরা মনে করি এটা ওভারনাইট করার ব্যাপার। এখন আপনি যদি সবচেয়ে বড় পৃথিবীতে সংস্কার বিষয় আমরা কার নাম জানি, সিঙ্গাপুরে আমরা লি কুয়ান ইউর নাম জানি। লি কুয়ান ইউর সংস্কার করতে কত বছর লেগেছিল? মিনিমাম 10 বছর লেগেছিল। সিঙ্গাপুরকে ট্রান্সফর্ম করতে, মানুষ নোটিস করা শুরু করতে 10 বছর লেগেছিল মিনিমাম। এটা তো আপনার ওভারনাইট করার ব্যাপার না। আমার সুযোগ আসলে সবকিছু আইনের মধ্যে ঢুকিয়ে দিই, সাথে সাথে সংস্কার হয়ে গেল, সাথে সাথে সমস্ত অন্ধকার ঘর আলো হয়ে গেল। এটা এরকম মানে এরকম কিছু ব্যাপার না। আমি একটা সিম্পল উদাহরণ দিই। আজকে আমাদের দেশে যারা অ্যাথলেট আছে, তাদের যদি আপনি 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ট্রেনিং করান, সে কি উসাইড বোল্ট হয়ে যাবে, সে মারা যাবে না? কাজে আমাদেরকে বুঝতে হবে আমরা অতিরিক্ত মানে অতিরিক্ত সংস্কার যেটা আমি নিতে পারি না, সেরকম সংস্কার করতে গিয়ে আমি রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলি কিনা, সেটাও আপনাদের চিন্তা করতে হবে। আমি মালদ্বীপের উদাহরণ দিই, তিউনিসিয়ার উদাহরণ দিই, আরব বসন্তের পর। এমনকি নেপাল আপনারা কি করেছে, যে নিম্ন কক্ষ করেছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, তারপরে বলে মাসে মাসে নতুন সরকার গঠিত হয়।
আপনার সংস্কার নেওয়ার জন্য আস্তে আস্তে একজন একটা অ্যাথলেটকে মানে আরো বেশি ট্রেনিং করার জন্য আস্তে আস্তে ফিজিক্যালি প্রস্তুত হতে হয়। এটা একটা সংস্কার এরকম একটা ক্রমান্বয় প্রক্রিয়া, ইনক্রিমেন্টাল প্রসেস করতে হবে। আমাদের এখানে সংস্কার চিন্তা থাকতে হবে এবং এটা কিছুটা আরেকটু বাস্তবচিত হতে হবে। আমরা যে সংস্কারগুলো করে গিয়েছি খুব বড় কিছু করতে পারি নাই, চেষ্টা করেছি। আমাদের আকাঙ্ক্ষা থাকবে, অন্তত বিচারের মধ্যে যেটা থাকবে, আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আপনারা যদি করে রাখবেন, এটা আপনাদের নিজস্ব প্রপার্টি বানাবেন এবং এটাকে কন্টিনিউ করে যাবেন। আমরা যদি পরবর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকলো, আমাদের যে ইনিশিয়েটিভ গুলো আছে, নতুন ইনিশিয়েটিভ নেন না নেন, আমাদের গুলাকে অন্তত অব্যাহত রেখেন। আমরা আশা করি এগুলির মাধ্যমে কিছুটা হলেও আমরা এগোতে পারবো। আর ইনশাআল্লাহ আমাদের দেশে রিপনের মতো পলিটিশিয়ান আসবে, পুরা বাংলাদেশকে একদিন ট্রান্সফর্ম করতে পারবে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ।